স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক অনন্য নাম। আমাদের জীবনের শৈশব কৈশোর যৌবনের হাসি মুখে শিক্ষা নিয়ে জ্ঞান নিয়ে বই নিয়ে বেড়ে ওঠার হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য সাধারণ। হুমায়ূন আহমেদের বহুমাত্রিকতায় আমরা দেখেছি সাহিত্যিক হিসাবে, দেখেছি চলচ্চিত্রকার হিসাবে, সঙ্গীত জগতে এক অনন্য নাম। আমরা দেখেছি নাটকে অসাধারণ ভূমিকা পালন করেছেন হুমায়ূন আহমেদ, যার প্রত্যেকটি পরতে পরতে শিল্পের ছোঁয়া রয়েছে। হুমায়ূন আহমেদ যে শিল্পেই ছুঁয়েছে কিনা সেই শিল্পই আলো জ্বলে উঠেছে, সেই শিল্পই ইতিহাস তৈরি করেছে। এমনই একজন জাদুকরী লেখক ছিলেন যার প্রত্যেকটি লেখনীর মধ্যে তারুণ্যের বোঝাপড়ার যে বিষয়টি, সেই বিষয়টি স্পষ্ট ছিল। তাই হুমায়ূন আহমেদের শিল্প সাহিত্যের চর্চায় অসংখ্য চরিত্র সৃষ্টি করেছেন। তার মধ্যে অনন্য 5টি চরিত্র, প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আজকের এই বিতর্কের বিষয় বাঙালি মনের দেওয়ালে আমারই প্রতিধ্বনি। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের দেশসেরা বিতার্কিকরা আজকের বিতর্কে অংশগ্রহণ করবে। পরিচয় করে দিচ্ছি। সুরাইয়া চরিত্রে রূপদান করছেন তাহমিনা ইসলাম তিথি, অপেক্ষা উপন্যাস থেকে নেওয়া। হাসান চরিত্রে রূপদান করছেন নিয়াজ মোহাম্মদ খালিদ ফেরদৌস। নাইমুল চরিত্রে রয়েছে নাহিদুর রহমান দুর্জয়, জ্যোৎস্না ও জননীর গল্প থেকে নেওয়া। আর অনন্য সুধারণ চরিত্র রূপা, মাহফুজা মাহবুব নওশিন। আর সবশেষে রহস্যময় চরিত্র হিমু চরিত্রে রূপদান করছেন মাশরিকি খান মাহিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি সুরাইয়া চরিত্রে। বেঁচে থাকার জন্য মানুষের জীবনে অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। আমার শরীরের যে অবস্থা, তাতে আমার বেশি দিন বেঁচে থাকার কথা না। তারপরেও আমার ছেলে ইমনের ধারণা আমি দীর্ঘদিন বেঁচে থাকব, কারণ আমি অপেক্ষায় আছি। আমার ছেলে ইমনের বয়স যখন 5 বছর, তখন একদিন হঠাৎ করেই ওর বাবা অফিস থেকে আর ফেরে না। আমার ছোট্ট মেয়ে সুপ্রভা আমার গর্ভে। আমি ইমনের মা সুরাইয়া, হুমায়ূন আহমেদের সৃষ্ট এমন এক বাঙালি নারী চরিত্র, যে চরিত্রে কাল্পনিক মনোজগৎ আর বাস্তবতার কাটাকুটিতে এক নারী জীবনের মনস্তাত্ত্বিক উত্থান পতন ভেসে উঠেছে। আর সেই দৃশ্য বাঙালি মনের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বাঙালি মনের দেয়ালে আমারই প্রতিধ্বনি। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা স্বামীর শোকে কাতর হয়ে অনেকটা উন্মাদনার মধ্যে দিনাতিপাত করতে থাকে। ইমনের বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমার মধ্যেও আসে পরিবর্তন। পৃথিবীর বাস্তবতার সাথে আমি আমার সন্তানদের পরিচয় করে দেওয়ার জন্য নিজের সাথে কখনো আপোষ করিনি। আর তাই তো অন্ধকারের ভেতর থেকে হারিয়ে যাওয়া পেন্সিল খুঁজে আনার জন্য আমি জোর করেছি। আমার মনের কোণায় আমি কোথাও একটা চেয়েছিলাম আমার সন্তানেরা বাবাহারা পৃথিবীটা চিনতে শিখুক। সকল প্রতিকূলতা সহ্য করে নিজের মনের সাথে কেবলই যুদ্ধ করেছি, অথচ সকলে দেখেছে আমার হিংস্রতা। আমার মনোজগতের ক্লান্তি দূর করতে সন্তানদের ডেকে এনে গল্প করেছি, আবার কখনো কখনো আমি প্রতিবাদীও হয়ে উঠেছি। আমার ছোট্ট ছেলে ইমন আজ বড় হয়েছে, পড়াশোনাতেও এগিয়ে ওর বাবার মতো দেখতে হয়েছে। সেই একই ভঙ্গিতে তাকানো, একই রকম ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, টেলিফোনেও কি ওর বাবার মতো একই রকম মায়া ভরা কণ্ঠ নিয়ে কথা বলে? একদিন ইমনের সাথে টেলিফোনে কথা বলে দেখতে হবে। আমি মূলত আমার সন্তানের ভেতর ওর বাবার প্রতিচ্ছবি দেখতে চেয়েছি। সময় অতিবাহিত হয়েছে, চুলে পাক ধরেছে। এক পীর সাহেব বলেছিলেন ইমনের যেদিন বিয়ে হবে সেদিন ওর বাবা ফিরে আসবে। আমার বড় ভাইজানের মেয়ে মিতু, ওর সাথে ইমনের বিয়ে দিয়েছি। আর এদিকে মানব জীবনের এক রহস্যময় চক্রের ভেতর ঘুরপাক খেতে খেতে ধৈর্য নিয়ে অপেক্ষা করে আছি আমি, হয়তো সকলে। শুক্লপক্ষে উঠোনে চাঁদের আলো এসে পড়বে, সর্বনাশা ঘণ্টা বাজবে, বাজতেই থাকবে। আর আমি অপেক্ষা করে থাকব আমার প্রিয় মানুষটির, আমার স্বামীর, কিংবা শেষ নিঃশ্বাসের।
আর আমার মতো সকল সুরাইয়ার মাঝে প্রতিধ্বনিত হতে থাকবে আমার এই প্রেম, ভালোবাসা, মায়া, শাসন, প্রতিবাদ, সাহস আর উন্মাদনা। এই চরিত্রটি হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছেন খুব আদরে আর যত্নে। স্বাধীনতা যুদ্ধের সময় মাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে উজ্জ্বল করে তিনি দেখিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিতর্কে রয়েছি বাঙালি মনের দেওয়ালে আমারই প্রতিধ্বনি। বিতর্কের এবারে যে চরিত্র হাসান। আমরা জানি একদিন আমরা মারা যাব, আর এজন্যই হয়তো পৃথিবীটা এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে কখনোই পৃথিবীটা এত সুন্দর লাগতো না। আসলে বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। বেঁচে থাকার এই আনন্দ আর বেঁচে থাকার এই আকাঙ্ক্ষার ছবি এঁকেছেন হুমায়ুন আহমেদ আমার মধ্য দিয়ে। আমি হাসান। স্বভাবতই আমি মিথ্যা বলতে পারি না। সাধারণত দু ধরনের মানুষ মিথ্যা বলতে পারে না। প্রথমত খুব সবল মনের মানুষ, দ্বিতীয়ত খুব দুর্বল মনের মানুষ। আমার ধারণা আমি দ্বিতীয়টা। আমার ভাবির ধারণা পৃথিবীতে সবচেয়ে ভালো 10 জন ছেলের তালিকা করা হলে সেখানে আমার নাম অবশ্যই থাকবে। আমার ভালোবাসার মানুষ তিতলির মতে তার জীবনে দেখা সবচেয়ে ভীতু মানুষ আমি। তিতলিকে আমি প্রায়ই চিঠি লিখি। তিতলির অভিযোগ আমি কেন তাকে দীর্ঘ চিঠি লিখি না। একদিন রাতে সে ঠিক করলো 456 পৃষ্ঠার চিঠি সে লিখবে, যেটা আমাকে অবাক করে দিবে। এবং এটিই হবে প্রেমিকার দেয়া প্রেমিকের কাছে সবচেয়ে দীর্ঘ চিঠি। সেই চিঠি আর লেখা হয়নি। যেদিন শওকত সাহেবের সাথে তিতলির বিয়ে হয়ে যায়, সেদিন ভাবিকে জানালাম তিতলির উপর আমার কোনো অভিযোগ নেই। একসময় প্রতিজ্ঞা করেছিলাম আমরা যে যত অন্যায় হোক আমরা কেউ কারো উপর রাগ করব না। আমি আমার কথা রেখেছি। জগতের একই নিয়ম, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। সময় সব ঘাস শুকিয়ে দেয়। কই, আমার তো হয়নি। আমি তো তিতলিকে ভুলতে পারিনি। জগতের সব নিয়ম মেনে নিয়েছে তিতলি। শওকত সাহেবের একনিষ্ঠ ভালোবাসায় সে হার মেনেছে। আসলে এটা হওয়ারই ছিল। মানুষ স্বভাবতই ভালোবাসার কাঙ্গাল। যেখানে ভালোবাসা পায় সেখানেই সে নিজেকে মেলে দেয়। আমার ব্রেন টিউমার ধরা পড়ার পর অনেকেই আমাকে দেখতে এলো। চিত্রলেখাও এসেছিল। তার ইচ্ছা জনস হপকিন্সে নিয়ে আমার চিকিৎসা করার। তারপর হয়তো একদিন চিত্রলেখাকে নিয়ে বুড়িগঙ্গার পাড়ে আমাদের দেখা হবে। মাননীয় মডারেটর, বাস্তব গল্পের মতো হয় না। কখনো কখনো বাস্তবেও সুন্দর সুন্দর ঘটনা ঘটে। যেমন আমার বন্ধু লিটনের একটি ফুটফুটে মেয়ে হয়। আমার পাঠানো দুটি নাম সে তার মেয়ের জন্য রাখে। একটি নাম তিতলি, একটি চিত্রলেখা। তার নাম দুটো কখনো পছন্দ হয়নি। তবুও তার মৃত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সে তার মেয়ের নাম রাখল চিত্রলেখা। জীবন বয়ে চলবে। আবার এক নতুন গল্প লেখা হবে নতুন চিত্রলেখাকে নিয়ে। নতুন কোনো গল্প শুরু হবে। কোনো এক লেখক লিখবেন নতুন গল্প, আশা ও আনন্দের প্রসঙ্গ নিয়ে এক উদ্দীপনা। এমন অসাধারণ কিছু চরিত্র হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছেন যে চরিত্রগুলো অনেক শক্তিশালী। ঠিক তেমনি আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে চেতনা, আমাদের যে বিশ্বাস, আমাদের দেশপ্রেম তাকে উদ্বুদ্ধ করে। এরকমই একটি চরিত্র নাইমুর। আমরা নাইমুরকে দেখেছি কিভাবে স্কলারশিপ পাওয়ার পরও বিদেশে না গিয়ে দেশের তরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। চলুন নাইমুরের কণ্ঠে শুনি। She was a child, I was a child, in this kingdom by the sea. But we loved with a love that was more than love. I and my Annabelle Lee. এই কবিতাটি আমার প্রিয়তমা বধূকে শেষ শুনিয়েছিলাম 27 মার্চ 1971। কেউ কথা না রাখলেও আমি নাইমুল, আমি কথা রাখি। জীবনের প্রতিটি পদে যে কথা আমি দিয়েছিলাম সে কথা আমি রেখেছিলাম। শুধু ব্যত্যয় ঘটে 16ই ডিসেম্বর, যেদিন স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাসের সাথে ভেসে আসছিল বারুদের গন্ধ। বিজয় উল্লাসের সাথে সাথে স্বজন হারানোর কান্না, কত আনন্দ আয়োজন। তার মধ্যে সোভানবাগের একটি দোতলা বাড়ির সিঁড়িতে দাঁড়িয়েছিল একটি মেয়ে। সে জানতো তার প্রিয়তম একদিন ঠিকই ফিরে আসবে, কারণ সে কথা রাখতে জানে।
আমার নববধূর কথা আমি রাখতে পারিনি, হয়তো বা রাখতে পেরেছিলাম তার কল্পনায়। হয়তো আমার প্রিয় মরিয়ম সুখেই আছে আমাকে নিয়ে, পেতেছে ছোটোখাটো একটি সংসার। বাঙালির মনের মণিকোঠায় যে নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে তারা হলেন বীর মুক্তিযোদ্ধারা। আমিও কি ছিলাম তেমন? আমি যদি তেমনই হই তাহলে বাঙালি হৃদয়ের প্রতিধ্বনি হয় বারবার আমারই নাম, আমি সেই নাইমুল। বাঙালি হৃদয়ে মিশে আছে ৭১-এর রক্তক্ষয়ী ইতিহাস, যে ইতিহাস লজ্জার, যে ইতিহাস কলঙ্কের, যে ইতিহাস ভয়ের, যে ইতিহাস দুঃস্বপ্নের। আমি আমার শ্বশুরের কাছ থেকে বিয়ের সময় ১১,০০০ টাকা নিয়েছিলাম। আপনারা ভাবতে পারেন টাকা নিয়ে এত বড় করে গর্ব করার কি আছে? আসলেই গর্ব একটা আছে। আমি আমেরিকাতে একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছিলাম। আমার স্টুডেন্ট ভিসা এসে গিয়েছিল, আমার টিকিটের জন্য সে টাকার প্রয়োজন ছিল। চাইলেই দেশের সকল ঝামেলাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমি মোরহেডের স্টেট ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আমাদের হেরিটেজ নিয়ে ভাষণ দিতে পারতাম, অথচ তা আমি দিইনি। যুদ্ধ শুরু হওয়ার পরপরই আমার নিশ্চিত ভবিষ্যৎ, আমার প্রিয়তমা নববধূ সব কিছু ফেলে রেখে ছুটে গিয়েছিলাম দেশকে স্বাধীন করতে। কত কত সাকসেসফুল মিশন, কত ধরা পড়ে যাওয়া, কত ঠান্ডা মাথায় হত্যা, সব এই একই হাত করেছিল, যে হাত ভালোবাসতে জানে, পড়তে জানে, উপকারীর উপকার স্বীকার করতে জানে। ৭১-এর কথা মনে হলেই আমার মনে পড়ে যায় আমার শিক্ষক ধীরেন্দ্রনাথ দত্তের কথা। তাকে যেদিন টেনে হিচড়ে ধরে নিয়ে যাওয়া হয় তার কয়েকদিন আগেও আমি তার বাড়িতেই ছিলাম। তখনও তিনি দেশ ও রাজনীতি নিয়ে একেবারেই ভাবলেশহীন। আমি তাকে বারবার বলেছিলাম, আপনি সিস্টেমের বাইরের লোক নন। সেই সিস্টেমই তাকে মৃত্যুর কাছে নিয়ে গেল। বাঙালি সাহসী জাতি, বাঙালি তাকেই মনের মণিকোঠায় ধরে রাখে যে সাহসী, যে অন্যের উপকার করতে জানে নির্দ্বিধায়। আর তেমন একটি মানুষ যদি খুঁজে বের করতে হয় তাহলে সে কেউ আর নয়, সে আমি নাইমুল। আমি কথা রাখতে পারিনি, আমি ফিরে আসতে পারিনি আমার প্রিয়তমা স্ত্রীর কাছে, যে আমার অপেক্ষায় অধীর আগ্রহে ব্যাকুল হয়েছিল। বাংলার এই রূপ রস, বিস্তীর্ণ জায়গা, অসংখ্য বদ্ধভূমির কোথাও না কোথাও আমার ধ্বংসাবশেষ রয়েছে, কেউ জানে না কোথাও। আমার সেই ধ্বংসাবশেষ কোথাও খুঁজে পাওয়া যায়নি। একটি নির্দিষ্ট ঠিকানা থাকার পরেও আমার ঠাঁই হয় ঠিকানাবিহীন মুক্তিযোদ্ধার কোঠায়। তাতে কিছু আসে যায় না, কারণ বাংলার এই মাটি পরম আদরে আমাকে আঁকড়ে ধরে রেখেছে। আমার জননী, আমার দেশ, এই জোছনা জননী আমার কবরে অপূর্ব নকশা তৈরি করে, যে নকশা মুছে দেয় সব বেদনা। তারপরেও এই মাটি গভীর বেদনায় বলে ওঠে, আহারে। মানুষের শরীর হলো তার মনের আয়না, আর হুমায়ুন আহমেদ এমন একজন পবিত্র মানুষ তৈরি করেছিলেন যে আয়নাতে দেখলেই আলো জ্বলে ওঠে। সে নিজে যেমন জ্বলে, চারিপাশকে আলোকিত ঠিক সেইভাবেই করে। এমন এক অদ্ভুত আভিজাত্যময় চরিত্র হলো রূপা। আমরা এবার রূপার কাছে যাব। তখনও সন্ধে হয়নি, হবে হবে করছে। আমাদের ড্রয়িং রুমের জানালার পর্দা গলে উজ্জ্বল এক আলোতে ঘর ভরে গিয়েছিল। রবীন্দ্রনাথ বোধহয় এই আলোকেই বলেছিলেন প্রহর শেষের আলো। সর্বনাশের কোনো শব্দ হয় না জানি, কিন্তু হঠাৎ করে আমাদের টেলিফোনটা বেজে উঠল। টেলিফোনের ওপাশে যিনি আছেন তিনি সবসময় হলুদ রঙের পাঞ্জাবি পরেন। কথোপকথনের এক পর্যায়ে আর্দ্র গলায় তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি জানো আমি সবসময় তোমার কথা ভাবি? সে উত্তর করল, আমি জানি। বললাম, কি করে জানো? সে বলল, ভালোবাসা টের পাওয়া যায়। আমি তাকে ভালোবাসতাম কিনা, ভালোবাসি কিনা তা আমি জানি না, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার তাকে দেখতে খুব ইচ্ছে করছিল। মন খারাপ করা জড়ানো গলায় বললাম, হিমু তুমি কি এক্ষুনি আমার বাসায় আসবে? সে উত্তর দিল, আসছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? যদি থাকে তাহলে তুমি নীল রঙের শাড়ি পরে গেটের কাছে অপেক্ষা করো, আমি আসলে দরজা খুলে দেবে। সেদিন সে এলো না, সে হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়াকে তার ভাষায় বলে ডুব দেয়া।
হিমু বারবার ডুব সাঁতার কেটে আমার থেকে দূরে যেতে চেয়েছে, কারণ তার মতে ভালোবাসার মানুষের খুব কাছে আসলে নাকি ভালোবাসা মরে যায়। কিন্তু নীল শাড়ি আর হাত ভর্তি চুড়ি নিয়ে আমি হিমুর জন্য অপেক্ষা করেছি। অধীর অপেক্ষা আমাকে জানিয়েছে হিমু আসবে না, কিন্তু প্রত্যাশার কোনো পারদ কিংবা কোনো প্রাপ্তি নিয়ে আমি কখনো কারো পথ অবরোধ করে দাঁড়াইনি। আমি জেনেছি ভালোবাসলে কখনো কখনো তাকে ছেড়ে দিতে হয়। এত কিছুর পরেও আজও বাঙালির হৃদয়ে নীল শাড়ির সমার্থক হয়ে উঠেছি আমি রূপা, আর আমাদের মনের দেয়ালে এই রূপারই প্রতিধ্বনি। বাঙালির মনের দেয়ালে আমি রূপা কেন চিরভাস্বর হয়ে উঠেছি তা নিয়ে হয়তো আপনারা অনেকেই বিচলিত। আমি হিমালয় সম হিমু নই, কিংবা স্বচ্ছ হ্রদের মতো শুভ্র নই, পাড়ার মোড়ে ক্যাসেট বাজিয়ে সকলকে মাতিয়ে রাখা বাকের ভাই নই, নই রহস্যের ধূম্রজাল ভেদ করে সমাধান নিয়ে আসা মিসির আলী। এমনকি আমাকে নিয়ে তৈরি হয়নি স্বতন্ত্র কোনো প্লটও। আমি কালার প্যালেটের সেই উজ্জ্বল রঙটা যে অন্যান্য রঙগুলোকে সাহায্য করে নিজেকে আরও প্রস্ফুটিত করে গড়ে তুলতে। আমার সমাজ ছিল, আমার পরিবার ছিল, আমার বাবা মা বন্ধু বান্ধব ছিল, কিন্তু আমার কখনো কোনো সংসার গড়ে ওঠেনি। অমরত্বের প্রত্যাশা কিংবা কোনো দাবি দাওয়া নিয়ে আমি কখনো হিমুর কাছে যাইনি। এমনকি আমি এটিও জানিনি যে প্রেম মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। হিমুর সাথে আমার আদেও প্রেম ছিল কিনা তাও আমি কখনো জানিনি। কিন্তু যখনই তরঙ্গিনী স্টোর কিংবা মধ্যরাতে আমার টেলিফোন বেজে উঠেছে, আমি বুঝেছি হিমু কোনো বিপদে পড়েছে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি তাকে উদ্ধার করার। আমি জেনেছি আমার যে প্রেম তা কোনোদিন প্রণয়ের মুখ দেখবে না, আর পরিণয় সে তো অনেক দূরের কথা। পৃথিবীতে ভালোবাসা অনেক ধরনের হয়, আমার ভালোবাসা শাশ্বত, আমার ভালোবাসা সুন্দর। এবারে বোধহয় একটু মহামানবীর মতো কথা বলে ফেললাম। অবশ্য হিমুর বাবা চাইতেন হিমু মহাপুরুষ হয়ে উঠুক। কোনো এক মহাপুরুষের দায় তো এই মর্তের নশ্বর এক মানবীয় আবেগের প্রতি নয়। হিমুর জন্য অপেক্ষা করছে বাদল, অপেক্ষা করছে ফরিদা ফুপু, মাজেদা খালা, অর্ধাহারে দিন কাটানো কোনো শিশু কিংবা সহায় সম্বলহীন কোনো বৃদ্ধা। তাই আমার নিজের ভারে ভারাক্রান্ত করে আমি কখনো তার পথ রোধ করিনি। আমি জানি না হিমুর সাথে আমার ভবিষ্যৎ কি, আমি কিছুই জানি না। হিমু একবার আমাকে বলেছিল, রূপা জানো পৃথিবীর সবচেয়ে দারুণ ফিলোসফিক্যাল শব্দটা কি? পৃথিবীর সবচেয়ে পরম সত্য হচ্ছে আই ডোন্ট নো। আমি কি কোনোদিন হিমুর সাথে গৃহত্যাগী জোছনায় ঘর ত্যাগ করে শালবনে যেতে পারবো কিনা জানি না। হিমুর একান্ত নিজস্ব ময়ূরাক্ষী নদীতে তার সঙ্গে ভেসে বেড়াতে পারবো কিনা আমি জানি না। হিমু আমাকে আদেও মনে রাখছে কিনা আমি তাও জানি না। দেখেছেন, নিজের কথা বলতে গিয়ে পুরোটা সময় জুড়ে আমি বললাম শুধুই হিমুর কথা। হিমুর জীবনে আমার অবস্থান কি আমি জানি না, কিন্তু আমি জানি সে ভুলে ভুলুক, কোটি মন্বন্তরে আমি ভুলবো না, আমি কভু ভুলবো না। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, চলে গেছেন অনন্ত পারে। তারপরেও তার মৃত্যুবার্ষিকীতে অথবা জন্মবার্ষিকীতে হলুদ পাঞ্জাবি পরা অথবা নীল শাড়ি পরা অসংখ্য তরুণ তরুণীরা চলেছেন এক অজানা রহস্যময় ভালোবাসার ছোঁয়ায়। সেই চরিত্র সৃষ্টি করেছিলেন হুমায়ুন আহমেদ, নাম দিয়েছিলেন হিমু। চলুন আমরা হিমুর কাছ থেকে ঘুরে আসি। ঘর ছাড়িয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। এ পৃথিবী মায়ার চাদরে ঢাকা, আর এই মায়াময় পৃথিবীতে আমি মায়াহীন একজন মানুষ, নাম হিমু। আমার পিতামহ আমার নাম রেখেছিলেন চৌধুরী ইমতিয়াজ টুটুল, আর বাবা রেখেছিলেন হিমালয়। সুবিশাল সুবিস্তৃত হিমালয়ের মহত্ব প্রকাশ করে এই নাম। আমি আমার বাবার দেয়া নামটি গ্রহণ করেছি। আমার বিকারগ্রস্ত পিতা চেয়েছিলেন আমি মহাপুরুষ হই, যে মহাপুরুষ পরম সত্য জানেন। তিনি বিশ্বাস করতেন প্রশিক্ষণের মাধ্যমে যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তৈরি করা সম্ভব হয়, তাহলে মহাপুরুষও তৈরি করা সম্ভব। আর তাই তিনি মহাপুরুষ তৈরির জন্য একটি বিদ্যালয় তৈরি করেছিলেন। সেই বিদ্যালয়ের একমাত্র ছাত্র ছিলাম আমি। সেই বিদ্যালয়ের পোশাক ছিল পকেটহীন হলুদ পাঞ্জাবি। হলুদ বৈরাগের রং বলেই পোশাকের রং হলুদ নির্ধারণ করা হয়েছিল।
আমার বাবার প্রশিক্ষণ আমার ভেতর থেকে লোভ, লালসা, ঈর্ষা, ভয়কে দূর করেছিল। আমার কোনো উচ্চাসা নেই, কারণ আমার বাবা বলেছেন মানবজাতির সমস্ত কষ্টের মূলে আছে তাদের উচ্চাসা। আমি এই শহরে উদ্দেশ্যহীনভাবে ছুটে বেড়াই। এই শহরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। শহরের অলিগলিকে আমার মনে হয় গহীন অরণ্য। মধ্য দুপুরে আমি হাতে ছোট্ট দুপুরমণির গাছের চারা নিয়ে দাঁড়িয়ে থাকি। মধ্য দুপুরে নাকি মানুষের ছায়া পড়ে না, সেই সময় আকাশে আয়না দেখা যায়। আমি অপেক্ষা করে সেই মাহেন্দ্রক্ষণের, যখন আমার আর কোনো ছায়া পড়বে না, আমি আকাশে আমার চেহারা দেখতে পাবো। আমি মানুষকে বিভ্রান্ত করতে পছন্দ করি। বেশ কয়েকবার বিনা কারণে জেলও খেটেছে। একবার ধরা পড়ে র্যাবের হাতে। কালো পোশাকধারী এক অফিসার আমাকে তাদের গাড়িতে তুলে নিল। আমি সঙ্গে সঙ্গে খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, স্যার, আজকে আমার ক্রসফায়ার হবে? আমার চোখ বাঁধবেন না? আমার কথা শুনে আশেপাশে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। হয়তো তারা কখনো কোনো আসামির মুখে এমন বাক্য শুনেনি। আমার খুব কাছের আত্মীয়দের মাঝে একজন মাজেদা খালা। খালা আমাকে অপছন্দ করলেও তার খুব বিপদের সময় প্রথমে আমাকেই তলব করেন। হঠাৎ তার কোনো এক বন্ধুর কিডনি প্রয়োজন হয়। তিনি সাথে সাথে আমাকে টেলিফোন করে বলেন, হিমু, তোর একটি কিডনি লাগবে। আমিও রাজি হয়ে যাই। আমি আমার জীবনে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। এর মধ্যে একজন আসাদুল সাহেব। তার মতে সৃষ্টিকর্তা প্রতিটি ছেলেমেয়েকে পৃথিবীতে পাঠায় 5টি অদৃশ্য নীল পদ্ম দিয়ে। এই পদ্মগুলো হলো প্রেম, ভালোবাসা। কেউ তার একটি করে পদ্ম কাউকে দিতে পারে, কিংবা সব কয়টি দিয়ে দিতে পারে। তবে কেউ যদি তার 5টি পদ্মই কাউকে দিয়ে দেয়, সে আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না। আমি আমার পদ্মগুলো কাউকে দেইনি, কারণ আমি হিমু। হিমুরা প্রেমে পড়ে না। প্রেমের ধর্ম অগ্নি। আগুন যেমন সব কিছু পুড়িয়ে দেয়, প্রেমও সব কিছু ছাড়খাড় করে দেয়। হিমুর ধর্মে প্রেম ভালোবাসা নেই। তবে আমি অসম্ভব রূপবতী এক মেয়ের মায়ায় পড়েছিলাম। নাম রূপা। রূপার সাথে প্রথম সাক্ষাতের প্রতিটি মুহূর্ত আমার এখনও মনে আছে। সেদিন সে একটি নীল রঙের কার্ডিগান পরে এসেছিল। সে যে সাদা রঙের ধবধবে গাড়িতে করে নেমে এসেছিল, সে গাড়ির নম্বরটি আমার মনে আছে, ঢাকা ভ 8782। রূপাকে আমি একবার তরঙ্গিনী স্টোর থেকে ফোন করে বলেছিলাম, রূপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটি শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, কিন্তু তবুও সে নীল শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করে। আমি কখনো যাই না, কারণ ভালোবাসার মানুষের খুব কাছে কখনো যেতে নেই। আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, মহাপুরুষ হওয়ার সাধনা করি। আর আমার এই উদ্ভট সাধনায় শত শত তরুণকে আকৃষ্ট করেছে। হিমুর স্রষ্টা হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি হিমু বেঁচে আছে হাজারো তরুণের হৃদয়ে। তারা আজও হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, উদযাপন করে হিমু দিবস। তারা অতি সামান্য জোছনা, মধ্যদুপুর কিংবা বর্ষার কদম ফুলে অসাধারণ সৌন্দর্য খুঁজে বেড়ায়। হিমু চরিত্রটি সবার মাঝে কেমন এক ঘোর সৃষ্টি করেছে। হিমুরা বেঁচে আছে, বেঁচে থাকবে অনন্তকাল। আর তাই তো বাঙালির মনের দেয়ালে আজও শোনা যায় হিমুর প্রতিধ্বনি। হুমায়ুন আহমেদ একটি কথা বলেছিলেন, একটা কাসিম যদি 400 বছর বাঁচতে পারে, তবে মানুষের আয়ু এত কম কেন? আসলেই তাই। একজন সৃষ্টিশীল মানুষ যে দেশ, দশের এবং সবাইয়ের জন্য পথের সেই আলোটি দেখাচ্ছে, যে আলোয় আলোকিত হয়ে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ উচ্ছ্বসিত হবে, আলোকিত হবে। আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সব কিছুকে সমৃদ্ধ করবে, আমাদের শিল্পকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে উপস্থাপন করবে। আমরা জননন্দিত এই লেখকের, তার এই মৃত্যুবার্ষিকীর আজকের দিনে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা হুমায়ুন আহমেদকে মনে রাখব, তার উপন্যাস, গল্প, কবিতা, নাটক, এমনকি তার চিত্রকলা এবং মুক্তিযুদ্ধের প্রতি তার গভীর ভালোবাসা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য। সবাইকে বিদায়। চলে এসো এক বর্ষায়, যদি মন কাঁদে তুমি চলে